বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বাঁশখালী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজ আপনাদের ধ্বনিতত্ত্বের অধীন ধ্বনির পরিচয়, ধ্বনির প্রকারভেদ এবং ধ্বনির মিলন বা সংযোগ সম্পর্কিত বাংলা ব্যাকরণের সন্ধি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ধ্বনির পরিচয় সম্পর্কে কথা বলছি। ধ্বনি হচ্ছে মানুষের ফুসফুসতাড়িত বাতাসের আওয়াজ বা সাউন্ড। মানুষ যখন তাদের ফুসফুস থেকে বাতাস ছাড়ে, মানুষ যখন কথা বলে তখন ফুসফুসের বাতাস কণ্ঠ, মুখ, নাক দিয়ে বেরিয়ে আসে। বেরিয়ে আসার সময় কোথাও বাধাপ্রাপ্ত হয়ে সাউন্ড বা আওয়াজ তৈরি হয়। এই সাউন্ড বা আওয়াজকে বাংলা ধ্বনিতত্ত্বে তথা বাংলা ব্যাকরণে ধ্বনি হিসাবে আখ্যায়িত করা হয়। ধ্বনি দুই প্রকার: স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি হচ্ছে ফুসফুসতাড়িত বাতাস বেরিয়ে আসার সময় কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে গোসবৎ যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলে স্বরধ্বনি। অ, আ, ই, উ, এই চারটা স্বরধ্বনি উচ্চারণ করে আমরা দেখালাম যে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁটে, জিহ্বায়, দাঁতে, দাঁতের মাড়িতে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে গোসবৎ এই বাতাস তথা সাউন্ডের যে সাউন্ডগুলো আমরা কানে শুনলাম সেগুলো কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে বেরিয়ে আসলো। এই জাতীয় ধ্বনিকে বলে স্বরধ্বনি। আরেক প্রকারের ধ্বনি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি এই ফুসফুসতাড়িত বাতাস কণ্ঠে, অধিজিহ্বা, জিহ্বা, দাঁত, ঠোঁট, উচ্চারক প্রত্যঙ্গগুলোর যে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে সৃষ্টি হয়। এই বাধাপ্রাপ্ত হয়ে সৃষ্টি হওয়া ধ্বনিগুলোকে বলে ব্যঞ্জন ধ্বনি। যেমন ম, এই ম ধ্বনিটা উচ্চারণ করার সময় আমরা ময়ের পূর্বে স্বরে আ দিয়ে ময়ে হসন্ত দিয়ে যখন উচ্চারণ করব আম, তখন আমরা দেখতে পাচ্ছি ফুসফুসতাড়িত বাতাসটা বেরিয়ে আসার সময় মুখে বাধাপ্রাপ্ত হয়ে এই ধ্বনি তৈরি করছে। এই জাতীয় ধ্বনিগুলোকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। ক, খ, গ, ঘ, ঙ, ট, ঠ, ড, ঢ ইত্যাদি ব্যঞ্জন ধ্বনি। একটি কথা থেকে যায় বর্ণ নিয়ে। বর্ণ ধ্বনি হচ্ছে কানে শোনা বিষয়। আমরা মুখে যা আওয়াজ করি সেটা কানে শুনি। কেউ মুখে আওয়াজ করলে শ্রোতা কানে শুনে, নিজেও কানে শুনে। ধ্বনি হচ্ছে শ্রুতি নির্ভর বিষয়, কানে শোনার বিষয়। আর বর্ণ হচ্ছে চোখে দেখার বিষয়।
আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেগুলোকে চিত্র বা চক্ষুগ্রাহ্য রূপ যখন দিই সেগুলোকে আমরা বর্ণ বলি। তাহলে বর্ণও দুই প্রকার হবে, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। স্বরধ্বনির আকৃতি বা ছবিগুলোকে আমরা বলি স্বরবর্ণ, আর ব্যঞ্জনধ্বনির আকৃতি বা ছবিগুলোকে বলি ব্যঞ্জনবর্ণ। আচ্ছা, আমরা জানলাম ধ্বনি কিভাবে সৃষ্টি হয়, ধ্বনি কয় প্রকার, এবং বর্ণ কি এবং বর্ণ কয় প্রকার, এই সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা যাচ্ছি বাংলা ব্যাকরণের সন্ধি বিষয়ে। সন্ধি ধ্বনিবিজ্ঞানেরই অন্তর্ভুক্ত। মানুষ ধ্বনিগুলো আলাদা আলাদাভাবে উচ্চারণ করে না। মানুষ অর্থবোধক ধ্বনি সমষ্টি উচ্চারণ করে, এবং উচ্চারণ করলে শ্রোতা তার অর্থ বুঝে জানতে পারে তার অভিব্যক্তি কী প্রকাশ করতে চায়, কী মনের ভাব প্রকাশ করতে চায়। আমরা উচ্চারণের সময় যখন পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনিকে দ্রুত পেশি সঞ্চালনের মাধ্যমে দ্রুত উচ্চারণের ফলে দেখতে পাই একাধিক ধ্বনি একটা ধ্বনিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া ধ্বনির সাথে ধ্বনির মিলন বা সংযোগ, এটাকে বলে সন্ধি। যেমন হিম, আলয়, দুটো শব্দ। এই দুইটা শব্দকে আমরা যখন দ্রুত উচ্চারণ করি তখন হিম যোগ আলয় হিমালয়, হিমালয় একটা নতুন শব্দ তৈরি হয়। ধ্বনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাংলা ভাষায় অসংখ্য নতুন শব্দ তৈরি করে উচ্চারণ করি, মনের ভাব প্রকাশ করি। তাহলে আমরা বুঝলাম সন্ধি কি। সন্ধি হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন বা সংযোগ। এটা কিভাবে সৃষ্টি হয়, তৈরি হয়? যে পাশাপাশি অবস্থিত একাধিক ধ্বনি যখন একের সাথে আরেকের সংযোগ বা মিলন ঘটে তখন এই প্রক্রিয়া সৃষ্টি হয়। সন্ধি, বাংলা ব্যাকরণের সন্ধি প্রধানত দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের সন্ধি হচ্ছে স্বরসন্ধি, আর ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধি কিংবা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি ছাড়াও ব্যাকরণে আরেকটা সন্ধির প্রকারভেদের কথা বলা হয়, সেটা বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিও মূলত ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত। স্বরসন্ধির উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, ইতিপূর্বে বলেছি হিমালয়। হিম শব্দের মধ্যে, হিম শব্দের সাথে আলয় শব্দের, হিম শব্দের মধ্বনি, আলয় শব্দের আধ্বনি, ময়ের সাথে একটা ব্যঞ্জন ধ্বনি তো অন্য বর্ণের বা অন্য ধ্বনির সহযোগিতা ছাড়া, স্বরবর্ণের সহযোগিতা ছাড়া উচ্চারিত হতে পারে না। সুতরাং ময়ের মধ্যে একটা অধ্বনি আছে, অয়ের সাথে আলয়ের আ যুক্ত হয়ে আয়ে রূপান্তরিত হয়েছে, এই জন্য হিমালয়। আমরা একটা নতুন শব্দ পেলাম, হিম অর্থ শীতল, আলয় অর্থ ঘর। এই দুইটার অর্থকে ছাড়িয়ে নতুন শব্দ তৈরি হলো, নতুন অর্থ তৈরি হলো হিমালয়। একটা পর্বতের নাম, পর্বত শৃঙ্গের নাম হিমালয়। এইভাবে সন্ধি প্রক্রিয়ার মাধ্যমে আমরা শব্দকে সংক্ষিপ্ত করি, শব্দের ওজস্বিতা বাড়াই, শব্দকে শ্রুতিমধুর করি। এইসব প্রক্রিয়া এই সন্ধির মাধ্যমে ভাষার যে আভিজাত্য, সরলতা, সহজতা ইত্যাদি তৈরি করে সন্ধি।
স্বরসন্ধির আরেকটা উদাহরণ বাক যোগ ঈশ, দীর্ঘই তালব্য স, ঈশ। বাগিশ, বাগিশ কয়ের অয়ের সাথে দীর্ঘই যুক্ত হয়ে দীর্ঘইতে রূপান্তরিত হয়েছে বাগিশ, বয়ে আকার গয়ে দীর্ঘিকার তালব্য স, বাগিশ। একটি কথা বলে রাখা দরকার, আমাদের বাংলা ব্যাকরণে এবং বাংলা ভাষায় অসংখ্য সংস্কৃত শব্দ তথা তৎসম শব্দ ব্যবহৃত হয়। এই তৎসম শব্দের সাথে সন্ধির সংযোগ বেশি। তৎসম শব্দগুলোতে অধিক পরিমাণে সন্ধি হয়ে থাকে। বাংলা এবং অতৎসম শব্দের মধ্যে সন্ধি সীমিত, এ কথা আমাদের মনে রাখতে হবে। বিসর্গ সন্ধির উদাহরণ যেমন ইতিমধ্যে, ইত তয়ের পরে বিসর্গ আছে, যোগ মধ্যে, ইত যোগ মধ্যে, ইতুমধ্যে, ইতুমধ্যে। যেমন এরকম তত অধিক, তত যোগ অধিক, ততোধিক। তৎসম শব্দে সন্ধির প্রক্রিয়াটা বেশি সম্পন্ন হয় এবং অতৎসম শব্দে সন্ধি খুবই সীমিত। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা আজকে বুঝলাম সন্ধি কি, ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, সন্ধি কি, সন্ধির কি পরিচয়, সন্ধির সংজ্ঞা এবং সন্ধির উদাহরণ নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামী ক্লাসে ধ্বনি ও সন্ধির সংজ্ঞা উদাহরণ সহ লিখে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ।